আরে আরে, এই কচ্ছপটা আবার এখনো আসছে না কেন শুনি? সবাই আছে কিন্তু কচ্ছপটা এখনো দেখছি আমাদের এখানে নেই। ওরে চুপ কর সবাই। কচ্ছপটার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। সবাই আছে কিন্তু কচ্ছপটা এখনো নেই। রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। কচ্ছপটা যে আস্তে আস্তে আসে, নিশ্চয়ই হেঁটে হেঁটে আসছে। দেখবেন আমাদের সভা শেষে একদম চলে এসেছে। বানরের কথা শুনে সেখানে সবাই হা হা করে হেসে ওঠে। ওরে থাম তোরা থাম। তোদের আমি কতদিন বলেছি না তোরা একদম কাউকে নিয়ে হাসি ঠাট্টা করবি না, তবুও তোরা কেন মজা করিস? আপনি একদম ঠিক কথাই বলেছেন রাজামশাই। এই বানর, এই তুই কি বেশি লাফাতে পারিস বলে সবাইকে অপমান করে যাবি নাকি? তোকেও তো আমরা গেছো বলে খেপাতে পারি। এই যে এখন যে আবার আমাকে অ্যাটাক করা হচ্ছে, তাকে বলবে শুনি। তারা যখন এইভাবেই ঝগড়া করছিল, এমন সময় সেখানে গুটি গুটি পায়ে কচ্ছপ চলে আসে। এই তো এতক্ষণে কচ্ছপ চলে এসেছিস? তা তোর আসতে এত দেরি হলো কেন শুনি? মহারাজ সর্বনাশ হয়ে গেছে। আমাদের পুকুরে কাল রাতে অনেকগুলো মাছ দেখেছিলাম, কিন্তু আজ সকালে মাছ ধরতে গিয়ে দেখি তেমন কোনো মাছ নেই পুকুরে। আমি তো চিন্তায় পড়ে গেলাম। সে কি রে, তাহলে মাছ যাবে কোথায় শুনি? আমি বলি কি কচ্ছপ, তুই যে ধীর গতির, আমার মনে হয় তোকে দেখেই মাছগুলো সব পালিয়ে গেছে। এই তো শিয়ালিনী দিদি, তুমি একদম আমার মনের কথা বলে দিয়েছো। দেখেছেন মহারাজ, দেখেছেন কিভাবে আমাকে নিয়ে হাসাহাসি করছে? খুব খারাপ হচ্ছে কিন্তু। থামবি তোরা, থামবি? আমাকে নিয়ে হাসাহাসি বন্ধ কর বলছি। এই চুপ সত্যি তোদের নিয়ে আর পারা গেল না বাবা। সিংহের কথা শুনে সবাই চুপ করে যায় আর তাদের মাঝে ঝগড়াঝাটি থামিয়ে নেয়। এরপর সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। এই হাতিটা কিসের কি একটু কলা নিয়ে আসবে তা না, একা একাই কলা গাছ খেতে যাবে, আবার একা একাই খেয়ে চলে আসবে। কেন রে বাপু, একটু আমাদের জন্য আনলে কি হয় শুনি? বানর এভাবেই বকবক করতে থাকে আর কলার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় বানরের সাথে হঠাৎ হাতির দেখা হয়। আরে বানর যে, তো এভাবে লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আমাকেও একটু বল দেখি। কেন তোমায় বলতে হবে কেন? গিয়েছিল তো একাই কলার গাছ খেতে, আমার জন্য তো একটু কলার ছড়িয়ে আনতে পারতে। হা, এত পরিমাণে আজকে খেয়েছি না, একদম নড়তেও পারছি না। তোর জন্য আবার কলা নিয়ে আসবো কখন? হ্যাঁ জানি তো, তোমার ওই মোটা পেটটায় শুধু হিংসাই ভরা। তুমি কেন আমার জন্য কলা নিয়ে আসবে? চললাম তবে এবার। এইসব বলে বানর সেখান থেকে চলে যায়। আর বানর যখন রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় বানর পুকুরে পানির নিচে খলখলানির শব্দ শুনতে পায়। আরে পুকুরে আবার কে নেমেছে? কাউকেই তো দেখছি না। কিন্তু এই কচ্ছপটা তো নামার কথা নয়, কারণ কচ্ছপ তো এত খলখল শব্দ করতেই পারবে না। দূর চাই, আমি বরং চলেই যাই। বানর সেখান থেকে চলে যায়। এভাবেই সেই সময়টা কেটে যায়। এদিকে প্রতিদিন মাছ চুরি হতেই থাকে। কি ব্যাপার কচ্ছপ, তুই আজকাল কেন জানি কোনো মাছ ধরে নিয়ে এসে দিচ্ছিস না? তোর দেয়া মাছ খেয়ে তো আমার আর শিয়ালিনীর পেট ভরতো, আর তুই কিনা এখন আমাদের কোনো মাছ এনে দিচ্ছিস না। কি হয়েছে আমাদের বলতো? রাজা মশাই, আপনাকে তো আমি এই কথাটাই বলতে চাইছিলাম। পুকুরে আজকাল তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না। কদিন আগেও তো অনেক মাছ ছিল পুকুরে। সে কি রে, তাহলে কি কেউ মাছ চুরি করে খাচ্ছে নাকি? নয়তো মাছের তো আর হাত পা হয়নি যে পুকুর থেকে উঠে আরেক জায়গায় চলে যাবে। হ্যাঁ, আমিও তো তাই বলি, নিশ্চয়ই কেউ মাছ চুরি করে খাচ্ছে। কিন্তু কি, কার এত বড় সাহস যে কিনা আমাদের পুকুর থেকে মাছ চুরি করে খায়? রাজামশাই শুনুন, আমি কি বলি। এরপর বানর সেদিনের সব ঘটনা খুলে বলে। আর ঘটনা শুনে সবাই বুঝতে পারে যে কেউ এসে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। না, আমাদের আরো সচেতন হতে হবে দেখছি। আমার মনে হয় কি রাজা মশাই, আমরা যখন কেউ পুকুরে থাকি না, তখন ওই চোর বা চুন্নি এসে আমাদের মাছগুলো চুরি করে নিয়ে যায়। এরপর সবাই অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই ভাবতে থাকে কিভাবে সেই চোরকে ধরা যায়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে, কিন্তু প্রতিদিন মাছ চুরি হতে থাকে।
পুকুরে মাছ কমে যেতে থাকে। এতে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। না, এইভাবে না খেয়ে খেয়ে তো আর একদম শুকিয়ে যাচ্ছি। যে করেই হোক একটা খাবারের ব্যবস্থা করতেই হবে। এভাবে না খেয়ে থাকলে আমি কবে যে মরে যাই তা কে জানে। শিয়ালিনী বলছিল আর হাঁটছিল। এমন সময় শিয়ালিনী একটা বড় গাভীকে ঘাস খেতে দেখে। আরে বা, এই তো দেখছি মেঘ না চাইতেই জল। শিকারের কথা চিন্তা করতে করতে দেখি শিকার একদম সামনে চলে এসেছে। কিন্তু এর যা বড় বড় শিং দেখছি, যদি আমাকে গুঁতো দেয় তাহলে কি হবে? শিয়ালিনীর নানান চিন্তায় পড়ে যায়। এমন সময় শিয়ালিনীর মাথায় একটা বুদ্ধি চলে আসে। যাই গিয়ে রাজামশাইকে ডেকে নিয়ে আসি। দুজন মিলে একসাথে শিকার করতে গেলে আর কোনো চিন্তা নেই। যেই ভাবা সেই কাজ। শিয়ালিনী দৌড়ে সিংহের কাছে যায় আর গিয়ে সিংহকে সবটা খুলে বলে। সে কি রে, আবার ওই গাভীর সাথে লাগতে যাব? গাভী যে বড়, যদি তুলে আছাড় দেয়? উফ, আপনি হলেন রাজা সিংহ, আপনি কি না এসবে ভয় পান? চলুন তো চলুন। এরপর শিয়ালিনী আর সিংহ মিলে একসাথে সেই গাভীর কাছে যায়। গাভী ওদের দুজনকে একসাথে দেখে মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, এরা দুজন আবার এখানে কেন? নিশ্চয়ই কোনো কুমতলবী এসেছে এখানে। না না, আমার কিছুতেই ভয় পেলে চলবে না। আমার নিজের মাঝে বল আনতে হবে। এ কি, তোমরা এখানে কেন? কেন এসেছো শুনি? তোকে খেতে এসেছি। তোকে খেয়ে আজকে আমাদের ডিনার লাঞ্চ সব সেরে নিব। কি, আমাকে কিনা খাবি? আমার শিং দেখেছিস? দাঁড়া, গুঁতো মেরে এক্ষুনি তোকে শেষ করে দিব। ওরে বাবারে, পালা পালা শিয়ালিনী। সিংহ ছুটে সেখান থেকে পালিয়ে যায় আর শিয়ালিনীও বাধ্য হয়ে সেখান থেকে ছুটতে থাকে। আর এসব দেখে গাভী ভীষণ হাসতে থাকে। যাক, বুদ্ধি খাটিয়ে আজকের মতো বেঁচে গেলাম। এদিকে শিয়ালিনী দৌড়াতে দৌড়াতে একটা কুমিরের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়। ওরে বাবা রে, ও বাবা, পা দুটো মনে হয় আবার ভেঙে গেল। এই শয়তান কবির, তোকে তো আগে আমি কখনো দেখিনি। কোথায় থেকে এসেছিস বল তো আমাকে। আমাকে আগে কখনো দেখোনি, এখন দেখে নাও। আর এত কথার উত্তর দিতে পারবো না। বাবা, তোর শরীর থেকে তো দেখছি ভীষণ মাছের গন্ধ আসছে। কোথায় পেয়েছিস এত মাছ শুনি? বল বল, আমাকে বল তো। সেই খবর কি আমি তোকে দিব নাকি? যেতে দাও তো বাপু। কুমির তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে শিয়ালিনীও গাভীর ভয়ে তাড়াতাড়ি চলে যায়। এদিকে পুকুরে আরও মাছ কমে যেতে থাকে আর সবাই চিন্তিত হয়ে সভা করতে বসে। রাজামশাই, আমার মনে হয় কোনো বড় রাক্ষস এসেছে, আর ওই রাক্ষস এভাবে মাছ ধরে খাচ্ছে। সে কি রে, রাক্ষস তোকে না খেয়ে কিনা মাছ খাচ্ছি? থাম তোরা থাম, আমার কাছে এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর শিয়ালিনী সেই কুমিরের কথা সবাইকে খুলে বলে আর সবটা শুনে সবাই বুঝতে পারে যে এসব কুমিরের কাজ। ও আচ্ছা, আমাদের জঙ্গলে এসে বাহাদুরি, তাই না? এই শোনো সবাই, আজকে আমরা সবাই একসাথে থাকবো আর ওই মাছ চুন্নি আসার সাথেই চুন্নিকে খপ করে ধরে ফেলবো। এরপর সবাই যে যার মতো লুকিয়ে থাকে, কেউ গাছের ডালে, কেউ বা ঝোপের আড়ালে। উফ বাবা, কাউকেই দেখতে পারছি না। যাই, তাড়াতাড়ি করে মাছ কটে খেয়ে নেই। এরপর কুমির মাছ চুরি করতে পানির নিচে নামে আর মাছ খেয়ে উপরে উঠে দেখে সবাই কিনারায় দাঁড়িয়ে আছে। এ কি, তোমরা? হ্যাঁ রে চুন্নি, আমরা তোকে ধরতে এসেছি। তোর জ্বালায় কতদিন থেকে শান্তি মতো মাছ খেতে পারি না। সেদিন তো খুব কথা বলছিলি, আজ খালি উঠে আয়, দেখ তোর কি হাল করি আমি। শিয়ালিনীর কথা শুনে কুমির ভীষণ ভয় পায় আর কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। আর এসব দেখে সবাই ভীষণ হাসতে থাকে। মন মাজাইয়া প্রেমের সাম্পানে আছো তোমরা বউ কোনখানে? টর্চ জ্বালাইয়া খুঁজি তোমাদের তোমাদের, আহা তোমাদের তোমাদের। এই বউ দুটি যে কোথায় গেল, কোথাও খুঁজে পাচ্ছি না। ওরে বাপরে বাপ, পাটা বুঝি আমার ভেঙ্গেই গেল। এ কোন হারামজাদা রে, এভাবে আমাকে ধাক্কা মারলো? আরে আরে বল্টু ভাই,
আমি তোমাকে ধাক্কা মারলাম কখন? তুমি যে টর্চ জ্বালিয়ে যাচ্ছ, তাতে করে তো তুমি শুধু ধাক্কা নয়, ওই নোংরা ডুবাই পড়ে যেতে পারতে। এটা একটা টর্চ হলো বল্টু ভাই? আমি ভাবছিলাম ঝিনুক পোকা আলো জ্বালাচ্ছে। আরে আরে বানর, দুই বউকে খুঁজতে খুঁজতে তো আমার টর্চের আলো এমনি শেষ হয়ে গেল। ও এ ব্যাপার বল্টু ভাই, তোমার দুই বউ কোথায় যেতে পারে সেটা তো একমাত্র তুমিই বলতে পারো ভালো। তোমার বউ দুটো তো সারাদিন নদীর পাড়ে বসে থাকে মাছ ধরার জন্য। এখনো হয়তো গিয়ে দেখো, ওই নদীর পাড়ে বড়শি নিয়ে বসে আছে। এই যা, আমি তো বউদের বদ অভ্যাসের কথা একদম ভুলে গেছি। হায় হায়, এই দুই বউকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। এই রূপা, সে দুপুর থেকে বড়শি নিয়ে বসে আছি, কিন্তু কোনো মাছ তো ধরছে না। নিশ্চয়ই আমাদের স্বামী আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল, তাড়াতাড়ি বাড়িতে চল, নইলে আবার বকা খেতে হবে। ওরে হারামজাদি বউরা, তোদেরকে বকা দেওয়ার জন্য অলরেডি তোদের স্বামী এসে হাজির হয়েছে। সারাদিন মাছ মেরে তোদের স্বাদ মিটেনি, এখন রাত 10টা বেজে গেছে। মাছের বদলে ভূতকে কি বাড়িতে নিয়ে যাবি নাকি? আরে আরে দিদি, এই স্বামী দেখছি খেপে গেছে। এখান থেকে তাড়াতাড়ি পালাও দিদি। ছোট বউ, বড় বউ, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমি যেন কাজ থেকে ফিরে এসে তোদেরকে বড়শি নিয়ে নদীতে যেতে না দেখি। ওগো, তুমি আমাদেরকে যা বলবে আমরা তাই করব, কিন্তু বড়শি নিয়ে মাছ ধরার কথা তুমি আমাদেরকে নিষেধ করতে পারবে না, কারণ নদীতে বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। হায় হায়, এই দুই বউকে তো আমি কিছুতেই মাছ ধরা থেকে থামাতে পারছি না। পেয়েছি। ছোট বউ, বড় বউ, তোমাদের বড়শি দুটি দাও দেখি। এই বড়শি দুটোর মাপ নিয়ে তোমাদের জন্য আমি নতুন করে দুটো বড়শি কিনে নিয়ে আসবো। শ্বশুরের বেটিরা, এবার তো নিশ্চয়ই আমাকে বড়শি দুটো দিবি। কিছুক্ষণ পর, দিদি, আজ আমরা দুজন কি দিয়ে মাছ ধরবো? আমাদের দুটো বড়শি তো ভেঙে ফেলেছে। ওই তো একটা বাঁশঝাড় দেখতে পাচ্ছি। আমাদের কাছে তো সুতো বড়শি দুটোই আছে। ওখান থেকে শুধু দুটো কুঞ্চি নিয়ে আমরা আবারও বাঁশের বড়শি বানিয়ে ফেলবো। এই যে মা, আমাকে একটু সাহায্য করবে তোমরা? বড্ড পানি পিপাসা পেয়েছি গো। ওই নদী থেকে পানি তুলে খাওয়া আমার পক্ষে সম্ভব না মা। তোমরা যদি আমাকে একটু পানি খেতে দাও তবে খুব ভালো হতো মা। বুড়িমা, তোমার কাছে কি কোনো পাত্র আছে? আসলে আমাদের কাছে তো কোনো পাত্র নেই, তাই ভাবছি তোমাকে পানিটা খাওয়াবো কি করে। হা, আমার কাছে একটি পাত্র আছে, এই নাও মা। এরপর শিউলির শালিনী পাত্রটা নিয়ে নদীর কাছে যায়, আর পাত্রটিতে পানি তুলতেই সে দুটো বড়শি দেখতে পায়। আরে আরে রূপা, দেখে যা, এখানে দুটো বড়শি পড়ে আছে। কেমন জানি সোনার মতো চকচক করছে রে, দেখে তো মনে হচ্ছে সোনার বড়শি। হ্যাঁ দিদি, দেখে তো তাই মনে হচ্ছে। দিদি, পাত্রটি আমাকে দাও, আমি বুড়িমাকে পানি খাইয়ে আসছি। রূপা শালিনী যে না পাত্রটি নিয়ে পেছনে ঘুরে, অমনি সে দেখতে পায় বৃদ্ধাটি সেখানে নেই। আরে আরে, বুড়িমা আবার কোথায় গায়েব হয়ে গেল? দিদি, বুড়িমা তো এখানে নেই গো। আমার কিন্তু ভীষণ ভয় করছে। বুড়িমা হঠাৎ কোথায় চলে গেল? রূপা, এদিকে আয় তো দেখি। বড়শিতে কেমন জানি টোপ খাচ্ছে, মনে হচ্ছে বড় কোনো মাছ ধরেছে। এরপর তারা দুজন মিলে বড়শি দুটোকে টান দেয়, আর উপরে তুলতেই তারা দেখতে পায় বড়শি দুটোতে বিশাল বড় বড় দুটো মাছ আটকেছে। একে দেখছি আমি রূপা, এ তো মনে হচ্ছে কোনো জাদুর বড়শি। আমার তো মনে হয়
বুড়িমারি এটা কোনো কারসাজি। আমরা বড়শি দিয়ে মাছ ধরা পছন্দ করি বলে হয়তো বুড়িমা আমাদেরকে এটা উপহার দিয়েছে। চল রূপা, এবার আমরা বাড়িতে চলে যাই। এরপর তারা দুই বউ মাছ সহ বড়শি দুটো নিয়ে বাড়িতে যায়। আজ আমি একই দেখছি, বউয়েরা এত বড় বড় দুটো মাছ কোথায় পেল? আমি তো তোমাদের দুটি বড়শি ভেঙে ফেলেছি। এরপর বল্টু শিয়ালের কাছে তার দুই বউ সমস্ত কথা খুলে বলে। বউয়েরা, আজ থেকে শুধু তোমরাই বড়শি দিয়ে মাছ ধরবে না, সাথে আমিও যাব মাছ ধরতে। এরপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। আরে বাপরে, এই দেখছি অনেক মাছ। তা ভাই, সিলভার কাপ যখন এনেছ তখন বিশ্বকাপ মাছটি আনতে পারোনি? এই হারামজাদা শালা বলে কি রে, বিশ্বকাপ কোনোদিন মাছ হয় নাকি? এ মনে হয় মদ খেয়ে এসেছে, তাই মাথা হয়ে এসব বলছে। আরে আরে বাঘ মামা, তুমি এখানে মাছ মারছো যে? এখানে তো আমি রোজ মাছ মারি, এখন আমি মাছ মারবো কোথায়? মাছ না মারলে যে বিক্রি করতে পারবো না। আরে তুই কোথায় মাছ মারবি সেটা আমি কি করে বলবো? আজ আমি এখানে একাই মাছ মারবো, আর যে কোটা মাছ পেয়েছি সেগুলো আমি বাসায় নিয়ে ঘি দিয়ে বেঁচে খাবো। ওরে হারামজাদা বেটা, দাঁড়া, তোকে আমি মাছ মারা দেখাচ্ছি। এই কথা বলে বল্টু শিয়াল পুকুরে নামে, আর তখনই বাঘ বলে, আরে আরে, এই বল্টু, এটা তুই কি করছিস? তুই যে পুকুরে নামলি, মাছ ধরবি কি দিয়ে? কেন মামা, হাত দিয়ে মাছ ধরবো? এই দেখো মামা। এই কথা বলে বল্টু শিয়াল পানির নিচ থেকে হাত দিয়ে মাছ তোলে, আর তা দেখে বাঘ অবাক হয়ে বলে, আরে আরে, একই কাণ্ড, এ কেমন করে হাতে মাছ ধরছে? আরে বল্টু, তুই কি মনে করেছিস তুই একাই মাছ ধরতে পারিস? এই দেখ, আমিও হাত দিয়ে মাছ ধরতে পারি রে। এই কথা বলে বাঘ মাছের বদলে একটি পায়ের জুতা তোলে, আর তা দেখে বল্টু শিয়াল হাসতে হাসতে বলে, আরে মামা, এই বুঝি তোমার ইলিশ মাছ? তা দেখতে তো বেশ সুন্দর, 2 ফিতাওয়ালা মাছ। আরে শালা, এটা কি হলো? মাছের বদলে জুতা এলো কোথা থেকে? আর এভাবে হাসার কিছু নেই রে, এবার আমি মাছ ধরে ছাড়বো। এই দেখ, এই দেখ, দেখ দেখ দেখ। Run. এই যে মাছওয়ালা ভাই, আপনার কাছে কি ছোট মাছ আছে? থাকলে আমাকে 1 কেজি মাছ দিন তো। আরে ম্যাডাম, আমার কাছে কোনো মাছই নেই, তবে আপনাকে এই বড় মাছগুলো কেটে কেটে ছোট করে দিতে পারি, দেব নাকি ম্যাডাম? আরে না না, আমার ছোট মাছ খাওয়ার শখ একেবারে মিটে গেছে, তোমাকে আর মাছ কাটতে হবে না। এমন মাছ বিক্রেতা আমি এর আগে কখনোই দেখিনি। আরে আরে, শালিকে মাছ কেটে ছোট করে দিতে চাইলাম, আর তার নাকি মাছ খাওয়ার শখ মিটে গেল। আরে এক শালে গিয়েছে তো তাতে কি হয়েছে, ওর মতো কত শালে আসবে মাছ নিতে। এই যে ভাই, মাছগুলো ভালো তো? তা কি কি মাছ এনেছ দেখি? হ্যাঁ হ্যাঁ, আমার মাছ একদম টাটকা। নিন ভাই, কোন মাছ নেবেন? রুই, কাতলা, ইলিশ, তেলাপিয়া, সিলভার কাপ? আরে বাপরে, এই দেখছি অনেক মাছ। তা ভাই, সিলভার কাপ যখন এনেছ তখন বিশ্বকাপ মাছটি আনতে পারোনি? এই হারামজাদা শালা বলে কি রে, বিশ্বকাপ কোনোদিন মাছ হয় নাকি? এ মনে হয় মদ খেয়ে এসেছে, তাই মাতাল হয়ে এসব বলছে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে, এই মাতালকে কিছু মাছ দিয়ে মোটা অঙ্কের টাকা মেরে দিতে হবে। এই যে ভাই, আমার বউ বলেছে
যে মাছ নাড়াচাড়া করবে সেই মাছটি নিতে। তুমি আমাকে নাড়াচাড়া মাছ দাও, বুঝেছ? ওরে মাতালের বাচ্চা, দাঁড়া, তোকে আমি নাড়াচাড়া মাছ দিচ্ছি। এই যে ভাই, দেখছেন এই মাছটি এখনো নড়ছে, এই নিন। আরে তাই তো, বাহ, খুব ভালোই। এই নাও টাকা। কি ব্যাপার, মাছ তো এখন আর নড়ছে না। এই সেরেছে রে। আরে কিংকং ভাই, মাছটি তো ঘুমিয়েছে, একটা থাপ্পড় দিয়ে জাগিয়ে দিন, দেখবেন ও আবার নড়ছে। ও তাই বুঝি, এখন ওকে মেরে জাগিয়ে তুলতে হবে। ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। এরপর কিংকং মাছটিকে থাপড়াতে থাপড়াতে সেখান থেকে চলে যায়। তখন বল্টু শিয়াল বলে, হাই রে মাইরি, এমন মাতাল কাস্টমার যদি আমি সারাদিনই পেতাম তাহলে তো আমি লালে লাল হয়ে যেতাম। রূপের মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ কারিলে। রূপের মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ কারিলে। রূপ নয়নে লাগিল অন্ধকারে আলো, মায়ের জলে বন্দি করিলে। রূপের মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ কারিলে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন এক বৃদ্ধা বাঘকে বলে, এই যে বাবা, আমার ঘরে একটা অসুস্থ মেয়ে রয়েছে, সে আমার কাছে ইলিশ মাছ খেতে চাইছে, কিন্তু বাবা আমার তো ইলিশ মাছ কেনার মতো কোনো টাকা নেই। তাই বলছিলাম যে তুমি যদি আমাকে কিছু টাকা দিতে, তাহলে আমার টাকার সাথে মিলিয়ে মেয়েটাকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াতাম। আরে আরে, এই বুড়ি নিজে এখনো ইলিশ মাছ কিনে খেতে পারিনি, আর তুই কিনা বলছিস তুই তো মেয়েকে ইলিশ মাছ খাওয়াবি? গরিবের আবার ইলিশ মাছ? যা যা এখান থেকে, বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে গিয়ে খাওয়া, যা। এসব বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর বৃদ্ধার সব কথাগুলো বল্টু শিয়াল শুনছিল। তখন সে তার কাছে আসে আর বলে, বুড়িমা, তোমার মেয়ে অবশ্যই ইলিশ মাছ খাবে। এই নাও, আমি তোমাকে ইলিশ মাছটা দিলাম। আমি একজন মাছ বিক্রেতা, ধরো ছেলে হয়ে মাকে মাছটা খেতে দিচ্ছে। নাও বুড়িমা, নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি অনেক বড় হবে জীবনে। তোমার জীবনে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বাবা, আমি তোমাকে মন ভরে দোয়া করছি, খোদা তোমার মঙ্গল করুক। এই কথা বলে বৃদ্ধাটি সেখান থেকে চলে যায়। তারপর থেকে বল্টু শিয়াল মাছ বিক্রি করে বনের সেরা ধনী হয়ে ওঠে।